ডিয়ার স্টুডেন্টস, ইরফান স্যারস ইংলিশ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে আবার স্বাগতম। এই ভিডিও ক্লাসটি অনুসরণ করলে তোমরা রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্বগুলো চিনতে পারবে এবং কোনো ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো কিভাবে নির্ণয় করতে হয় তা জানতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, ইংরেজি শিখতে হলে কতগুলো রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব অবশ্যই মুখস্থ করতে হবে। ভার্বগুলোর তিনটি ফর্ম যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থ এবং বানান সহ অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। তা না হলে ইংরেজি শেখা প্রায় অসম্ভব হয়ে যাবে। আর এই ফর্মগুলো কিভাবে সহজে শেখা যায় তাই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই আমার অনুরোধ রইল, এই ভিডিওটা না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখবে, তা না হলে কোনো গুরুত্বপূর্ণ নিয়ম হয়তো মিস করে ফেলবে। ডিয়ার স্টুডেন্টস, আরেকটি কথা, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা ইতোমধ্যে করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাক, আর দেরি না করে চলো শুরু করি আজকের ক্লাস। রেগুলার ভার্বস অ্যান্ড ইরেগুলার ভার্বস। সত্যি বলতে কি, আমরা যত ভার্ব ব্যবহার করি তার অধিকাংশই রেগুলার ভার্বস। এখন প্রশ্ন হলো, এদেরকে আমরা চিনব কিভাবে? দেখো, এখানে এদের চেনার উপায় আমি লিখে রেখেছি। রেগুলার ভার্বস, যে সকল ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের শেষে ইডি থাকে তাদেরকে রেগুলার ভার্ব বলে। কি বলেছি? যে সকল ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের শেষে ইডি থাকে তাদেরকে রেগুলার ভার্বস বলে। যেমন আস্ক, লাইক, ওয়ান, এই ভার্বগুলো কিন্তু রেগুলার ভার্বস। কেন বলো তো? এদের পাস্ট ফর্মগুলো লক্ষ্য করো এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো লক্ষ্য করো। দেখো, এদের সবগুলোর শেষে ইডি যুক্ত আছে। দেখো, ইডি যুক্ত আছে, ইডি যুক্ত আছে। এখানে আরেকটা কথা বলে রাখি, রেগুলার ভার্বসগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সাধারণত একই হয়ে থাকে। যেমন আস্ক, এই ভার্বটির পাস্ট ফর্ম হচ্ছে আস্কড, পাস্ট ফর্মও আস্কড, একই না? একই। লাইক, তারও পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এক। ওয়ান্ট, তারও পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু এক। তাহলে কি দেখলাম? যে রেগুলার ভার্বগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এক হয়ে থাকে, আর রেগুলার ভার্বগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সাধারণত ইডি যুক্ত করে গঠন করা হয়। আশা করি রেগুলার ভার্ব চিনতে এখন আর তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো এখন চিনে নিই ইরেগুলার ভার্বস কোনগুলো। ইরেগুলার ভার্বসগুলো হলো রেগুলার ভার্বসের ঠিক উল্টো। যে সকল ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের শেষে ইডি থাকে না তাদের ইরেগুলার ভার্ব বলে। যেমন বিগিন, ফল, নো, এরা হচ্ছে ইরেগুলার ভার্ব। কেন বলো তো? এদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো একটু লক্ষ্য করো। এদের কোনোটার সাথে কিন্তু ইডি যুক্ত নেই, এরা সব আলাদা আলাদা। সুতরাং এরা কি? এরা হচ্ছে ইরেগুলার ভার্ব। যেমন লক্ষ্য করো, বিগিন, এর পাস্ট ফর্ম হচ্ছে বিগ্যান, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিগান, সম্পূর্ণ আলাদা। এদের কারোর সাথেই ইডি যুক্ত নেই। আবার ফলকে দেখো, এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল, পাস্ট পার্টিসিপল ফর্ম ফলেন, এদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের সাথেও কিন্তু ইডি যুক্ত নেই। এবার নোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো একটু লক্ষ্য করো। হ্যাঁ, এই নোয়ের পাস্ট ফর্ম হচ্ছে নিউ, পাস্ট পার্টিসিপল হচ্ছে নন, এদের কারোর সাথে কিন্তু ইডি যুক্ত নেই। সুতরাং নিঃসন্দেহে বলতে পারো বিগিন, ফল, নো, এরা ইরেগুলার ভার্বস। আশা করি ইরেগুলার ভার্ব চিনতে কারো আর কোনো সমস্যা নেই। এখন আমরা দেখব রেগুলার ভার্বগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম থেকে কিভাবে V2 ও V3 গঠন করা যায়। একটা কথা মনে করিয়ে দিই, আমরা প্রায় ভার্বের প্রেজেন্ট ফর্মকে V1, পাস্ট ফর্মকে V2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে V3 বলে থাকি। যাই হোক, রেগুলার ভার্বের ক্ষেত্রে V2 ও V3 গঠনের রুল 1টি দেখি। নিয়মটি হচ্ছে, অধিকাংশ রেগুলার ভার্বের শেষে ইডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। নিয়মটি খুবই সোজা। অধিকাংশ রেগুলার ভার্বের সাথে আমরা শুধুমাত্র ইডি যুক্ত করব। ইডি যোগ করলেই এটা পাস্ট ফর্ম হয়ে যাবে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। এখানে দুইটি ভার্ব দেওয়া আছে, এই দুটি ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা নির্ণয় করব। চলো নির্ণয় করি। যেমন অ্যাড একটি ভার্ব, এই ভার্বটির আমরা
পাস্ট ফর্ম নির্ণয় করব। পাস্ট ফর্ম নির্ণয় করার জন্য আমরা কি করব, এই ভার্বটির সাথে শুধুমাত্র ইডি যুক্ত করে দেব, আমাদের অ্যাডেড, আমাদের পাস্ট ফর্ম হয়ে গেল। এবার আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করব। পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করার জন্য একইভাবে আমরা এই V1 ফর্মটি লিখব। V1 ফর্মটি লেখার পরে আমরা শুধু ইডি বসিয়ে দেব। আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম রেডি। যেমন অ্যাড অর্থ যোগ করা, এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাডেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাডেড। আবার অ্যালাউ, অ্যালাউ অর্থ অনুমতি দেওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাডেড। আমরা কি করব, এই অ্যালাউয়ের সাথে ইডি বসিয়ে দেব, অ্যালাউড হয়ে গেল। এখন আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম একই পদ্ধতিতে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করব। আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করার জন্য আমরা এই প্রেজেন্ট ফর্মটিকে লিখলাম, লেখার পরে এর সাথে ইডি বসিয়ে দিলাম। কি হয়ে গেল, আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি হয়ে গেল। অ্যালাউয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যালাউড। এইভাবে আমরা অধিকাংশ রেগুলার ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে পারি। যাই হোক, প্র্যাকটিসের জন্য তোমাদের কতগুলো ভার্ব এখানে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো তোমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম নির্ণয় করে গ্রামার বই থেকে এগুলোর অর্থ জেনে বানান সহকারে মুখস্থ করে ফেলবে। এখন আমরা রুল 2টা একটু দেখি। যে সকল ভার্বের শেষে ই আছে তাদের সাথে শুধু ডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। যে সকল রেগুলার ভার্বের সাথে ই থাকবে তোমরা সহজেই এদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে পারো। কিভাবে করবে, শুধুমাত্র ডি যুক্ত করে দেবে। তাহলেই এখানে দুইটা ভার্ব দেওয়া আছে, দেখো অ্যাডভাইস এবং এগ্রি, এদের সবার শেষে কিন্তু ই দেওয়া আছে। আমরা এদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম নির্ণয় করব। চলো নির্ণয় করি। যেমন অ্যাডভাইস, আমরা প্রথম এই ভার্বটার সাথে কি করব, শুধুমাত্র ডি বসিয়ে দেব। হ্যাঁ, আর পাস্ট পার্টিসিপল ফর্মেও আমরা একইভাবে আমরা ভার্বটা লিখে এর সাথে শুধুমাত্র ডি বসিয়ে দেব। দেখো অ্যাডভাইসড, এই ভার্বের এর সাথে শুধুমাত্র ডি বসিয়ে দিলাম। কি হয়ে গেল, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল, অ্যাডভাইসড হয়ে গেল। ঠিক আছে, এখন অ্যাগ্রি, এই যে ভার্বটা, এইটার আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করব। এই যে ভার্বটা দেওয়া আছে এর সাথে শুধু ডি বসিয়ে দেবো, অ্যাগ্রিড হয়ে গেল। পাস্ট পার্টিসিপল ফর্ম এই ভার্বটার সাথে শুধুমাত্র ডি বসিয়ে দিলাম, অ্যাগ্রিড হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা যে সকল ভার্বের শেষে ই আছে, যে সকল রেগুলার ভার্বের সাথে ই আছে তাদের সাথে শুধুমাত্র ডি যুক্ত করে এই পাস্ট ফর্ম এবং এই পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা গঠন করতে পারি। যাই হোক, আশা করি নিয়মটা তোমরা বুঝতে পেরেছ। এখন প্র্যাকটিসের জন্য তোমাদেরকে কয়েকটা ভার্ব দিয়ে দেওয়া হয়েছে। এই ভার্বগুলো তোমরা বাসায় খাতায় লিখে অর্থ এবং বানান সহ মুখস্থ করে ফেলবে। এখন রেগুলার ভার্বের V2 এবং V3 গঠনের 3 নম্বর নিয়মটি দেখব। যে সকল ভার্বের শেষে একটি মাত্র ভাওয়েল এবং একটি মাত্র কনসোনেন্ট আছে, আমি আবার শর্তটা মনে করে দিচ্ছি, যে সকল রেগুলার ভার্বের শেষে একটি মাত্র ভাওয়েল এবং একটি মাত্র কনসোনেন্ট আছে তাদের কনসোনেন্টটিকে ডাবল করে দিতে হবে। তাদের কনসোনেন্টটিকে ডাবল করে তারপর ইডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। নিয়মটা আমি আবার বলছি, যে সকল রেগুলার ভার্বের শেষে একটি মাত্র ভাওয়েল এবং একটি মাত্র কনসোনেন্ট আছে তাদের কনসোনেন্টটিকে ডাবল করে ফেলতে হবে। ডাবল করে তার সাথে ইডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। এখানে একটি ভার্ব দেওয়া আছে, এই ভার্বটি আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করব। আচ্ছা, ভার্বটি হচ্ছে ব্যাগ, এর অর্থ হচ্ছে ভিক্ষা করা। এই ভার্বটি ভালো করে লক্ষ্য করো, এর শেষে একটি মাত্র ভাওয়েল ই এবং একটি মাত্র কনসোনেন্ট জি আছে। এখন এটাকে আমরা পাস্ট ফর্ম নির্ণয় করব। চলো পাস্ট ফর্ম নির্ণয় করি। যেহেতু ভার্বটির শেষে মাত্র একটি মাত্র ভাওয়েল একটি মাত্র কনসোনেন্ট আছে, সেগুলো এই যে কনসোনেন্ট জি আছে এটাকে আমরা ডাবল করে ফেলবো। আমরা এখন ডাবল করে ফেললাম। এখন আমি ইডি বসিয়ে দেব, ব্যাগড হয়ে গেল। ঠিক আছে, এখন পাস্ট পার্টিসিপল ফর্ম একইভাবে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মও গঠন করে ফেলবো। আমরা ভার্বটি লিখব, এই কনসোনেন্টটাকে আমি ডাবল করে দিলাম, যেটাকে ডাবল করে দিব, তারপর ইডি বসিয়ে দেব, ব্যাগড হয়ে গেল। এভাবে আমরা যে সকল ভার্বের শেষে একটি মাত্র ভাওয়েল এবং একটি মাত্র কনসোনেন্ট রয়েছে তাদের শেষের কনসোনেন্টটাকে ডাবল করে দেব এবং তার সাথে ইডি বসিয়ে আমরা এই V2 এবং এই V3 গঠন করব। এভাবে আমরা এই সকল ভার্বের V2 এবং V3 সহজেই গঠন করতে পারি। এখন
দেখো প্র্যাকটিসে তোমাদের জন্য কয়েকটা ভার্ব দিয়ে দেওয়া হয়েছে। ড্রপ, হপ, প্ল্যান, কোয়ারেল, রাব, স্টপ, ট্রাভেল। এই ভার্বগুলোর একই নিয়মে তোমরা V2 এবং V3 নির্ণয় করে অর্থ এবং বানান সহ মুখস্থ করে ফেলবে। V2 এবং V3 গঠনের এই নিয়মটা খুব মজার এবং গুরুত্বপূর্ণ। নিয়মটি দেখো, যে সকল ভার্বের শেষে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে, শর্তটা ভালো করে লক্ষ্য করো। যে সকল ভার্বের শেষে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে, তাদের ওয়াইটিকে বাদ দিয়ে আইইডি যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হয়। ওয়াইটিকে বাদ দিতে হবে কখন? যখন সেই ওয়াইয়ের আগে একটি কনসোনেন্ট থাকবে। দেখো উদাহরণস্বরূপ এখানে দুইটি ভার্ব দেওয়া আছে, ব্যারি এবং ক্যারি। ব্যারি অর্থ কভার দেওয়া। প্রথম আমরা এটার পাস্ট ফর্ম নির্ণয় করব। চলো আমরা এটার পাস্ট ফর্ম নির্ণয় করি। প্রথম এই যে ভার্বটা দেখো, এই ভার্বের সাথে ওয়াই আছে আর ওয়াইয়ের আগে আর আছে, আর কিন্তু একটা কনসোনেন্ট। তাহলে আমরা ওয়াইটাকে কী করব? ওয়াইটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে সেই জায়গায় আই বসাবো, তারপর ইডি বসাবো। এই এখন কী হলো? ব্যারিড হয়ে গেল। এটা হচ্ছে তার পাস্ট ফর্ম। ওকে, আমরা এবার পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করব। নিয়ম কিন্তু একটাই, যেহেতু এটা রেগুলার ভার্ব তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মও একই হবে। যাই হোক, আমরা তারপরে ওয়াইটাকে বাদ দিব, আই ইডি বসিয়ে দিলাম। ব্যারিড পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি। এখন আমরা ক্যারির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করব। তো দেখো ক্যারি ভার্বটির শেষে কী আছে? ওয়াই আছে। ওয়াইয়ের আগে একটা কনসোনেন্ট আর আছে, তাহলে ওয়াইটি আমরা তুলে দিলাম। এখন আমরা আই এবং ইডি বসিয়ে দিলাম, ক্যারিড হয়ে গেল। এটা তার পাস্ট ফর্ম। এখন আমি এটার পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করব। একইভাবে আমরা এই ভার্বটাকে নিয়ে নিলাম, এই ভার্বটার শেষে ওয়াই আছে, ওয়াইটাকে বাদ দিয়ে দিলাম। এখন আই ইডি বসিয়ে দিলাম, এখন ক্যারিড হয়ে গেল। এই ক্যারিড হচ্ছে ক্যারিয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম। এভাবে যে সকল ভার্বের শেষে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে, তাদের ওয়াইটিকে বাদ দিয়ে আই ইডি বসিয়ে আমরা সহজেই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে পারি। এটাকে মুখস্থ করার দরকার নেই। তারপরেও তোমরা ভালো পারফরমেন্সের জন্য এবং ইংরেজিতে ভালো করার জন্য তোমরা অবশ্যই এই ভার্বগুলো অর্থ এবং বানান সহ মুখস্থ করবে। প্র্যাকটিসেও দেখো এখানে কয়েকটা ভার্ব দিয়েছি আমি, যেমন ক্রাই, ড্রাই, মেরি, ট্রাই। এই ভার্বগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম খাতায় তোমরা প্র্যাকটিস করবে এবং অর্থ এবং বানান সহ মুখস্থ করবে। এখন যে নিয়মটা দেখব সেটাকে আগের নিয়মের বিপরীত নিয়মও বলতে পারো। আগের নিয়মে ছিল ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকলে ওয়াইটা বাদ দিয়ে সেই জায়গায় আই ইডি বসিয়ে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হয়। কিন্তু এখানে বলা আছে ওয়াইয়ের আগে ভাওয়েল থাকলে তাদের ওয়াই বাদ না দিয়ে শুধু ইডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। তাহলে কি দেখা গেল? ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু আমরা ওয়াইটাকে বাদ দিতে পারবো না। বাদ না দিয়ে শুধুমাত্র ইডি বসিয়ে আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করব। যেমন দেখো এনজয়, এনজয় একটি ভার্ব, এর অর্থ উপভোগ করা, এর পাস্ট ফর্ম হচ্ছে এনজয়েড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এনজয়েড। এর সাথে কিন্তু ওয়াইটা বাদ যায় না, বাদ না গিয়ে শুধুমাত্র ইডি যুক্ত আছে। কিন্তু দেখো ব্যতিক্রমে আমরা তিনটা ভার্ব লিখে রেখেছি। এদের আগেও কিন্তু, এদের শেষে কিন্তু ওয়াই আছে, ওয়াইয়ের আগে কিন্তু ভাওয়েল আছে। তারপরেও কিন্তু এদের সাথে কিন্তু ইডি যুক্ত করা যাবে না, এদের ওয়াইও কিন্তু থাকবে না। এদের ওয়াইটা আমরা কি করব? বাদ দিয়ে দিব। যেমন দেখো এটার আমরা পাস্ট ফর্মটা তৈরি করি, যেমন এল এ ওয়াই, এটা ব্যতিক্রম। হ্যাঁ, এটা আমরা কি করব? ওয়াইটা বাদ দিয়ে ওয়াইয়ের পরিবর্তে আইডি বসাবো, লেড হয়ে গেল। লেড হচ্ছে লের পাস্ট ফর্ম, ঠিক আছে? আর পাস্ট পার্টিসিপল ফর্ম একই। আমরা যেহেতু এটা রেগুলার ভার্ব, তাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম একই হবে, অর্থাৎ লেডই হবে। অনুরূপভাবে আমরা পে, এই যে ভার্বটা, এর অর্থ দাম দেওয়া, এই ভার্বটার পাস্ট ফর্মটা আমরা নির্ণয় করি। দেখো এটা সেটা ওয়াই আছে, ওয়াইয়ের আগে এ আছে। কিন্তু নিয়ম ছিল ওয়াইটা বাদ দেওয়া যাবে না, কিন্তু যেহেতু এটা ব্যতিক্রম সেক্ষেত্রে আমরা ওয়াইটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এখানে আই এবং ডি বসিয়ে দিব। আইডি বসিয়ে দিলেই আমাদের পাস্ট ফর্ম তৈরি। এবার এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা তৈরি করি। দেখো ওয়াইটা বাদ দিব, ওয়াইটা বাদ দিয়ে এখানে ডি বসিয়ে দেব, পেইড হয়ে গেল। তাহলে পে এর পাস্ট ফর্ম হচ্ছে PAID, পেইড, PAID পেইড। অনুরূপভাবে সে, এটা একটা কমন একটা ওয়ার্ড, এটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। এই ভার্বের পাস্ট ফর্মটা নির্ণয় করি। এখানেও কিন্তু ওয়াই আছে, ওয়াইয়ের
ওয়াইটাকে বাদ দিয়ে আমরা আইডি বসিয়ে দেব, সেইড হয়ে গেল। ঠিক আছে, আর এটার পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করি, দেখি আমরা কি করতে পারি। এখানে ওয়াইটা বাদ দিয়ে এখানে আইডি বসিয়ে দিলাম। তোমরা অবশ্যই একটা নিয়ম বানিয়ে ফেলতে পারো যে কোনো ভার্বের সাথে যদি ওয়াই থাকে, ওয়াইয়ের আগে যদি এ থাকে তাহলে ওয়াইয়ের পরিবর্তে আইডি বসিয়ে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা যায়। আশা করি নিয়মটা তোমরা বুঝতে পেরেছ। এখন প্র্যাকটিসে তোমাদের কয়েকটা ভার্ব দিয়ে দেওয়া আছে, এগুলো ব্যতিক্রম না। এগুলো এই ওয়াইয়ের আগে ভাওয়াল থাকলে শুধুমাত্র ইডি বসিয়ে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে এই নিয়ম থেকে দেওয়া হয়েছে। এগুলো তোমরা বাসায় খাতায় লিখে অর্থ এবং বানান সহ মুখস্থ করে ফেলবে। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমরা রেগুলার ভার্বস সম্পর্কে জানছিলাম। এখন আমরা ইরেগুলার ভার্বসগুলো সম্পর্কে জানব। রেগুলার ভার্বের ক্ষেত্রে দেখেছিলাম এদের ভিটু এবং ভিত্রি অভিন্ন হয়, কিন্তু ইরেগুলার ভার্বের ক্ষেত্রে এই নিয়ম খাটে না। বেশিরভাগ ক্ষেত্রেই এদের ভিটু এবং ভিত্রি সম্পূর্ণ আলাদা। তাই এগুলো শেখার ক্ষেত্রে আমার সাজেশন হলো তোমরা এদের V1, V2 এবং V3গুলো অর্থ ও বানান সহ মুখস্থ করে ফেলবে। ভয়ের কিছুই নেই, কারণ ইরেগুলার ভার্ব খুব বেশি মুখস্থ করতে হয় না। বাজারে প্রচলিত গ্রামার বইগুলোতে যে কয়েকটি ইরেগুলার ভার্ব দেওয়া আছে সেগুলো মুখস্থ করলেই হবে। এখানে আরেকটা কথা বলা দরকার, সকল বইয়ে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব এই নামে এদের পাবে না। কোনো বইতে এদের নাম স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব, আর কোনো বইয়ে এদের নাম কনজুগেশন অফ ভার্ব। যাই হোক, ইরেগুলার ভার্বসের ভিটু এবং ভিত্রি গঠন করার প্রথম রুলটা একটু দেখি। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটি ফর্মই ভিন্ন হয়। এই তো সেরেছে, তিনটি ফর্মই যেহেতু ভিন্ন তাহলে কোনো নিয়ম মানছে না, সুতরাং এদেরকে মুখস্থ করা ছাড়া কোনো পথ নেই। উদাহরণস্বরূপ দেখো, অ্যারাইজ অর্থ উঠা, এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যারোজ, পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যারিজেন। অ্যাওয়েক আরেকটি ভার্ব, এর পাস্ট ফর্ম হচ্ছে এর অর্থ হচ্ছে জাগা, এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাওক, পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাওকেন। দেখো, এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে কোনো মিল নেই, আর এদের কোনোটার সাথে কোনো মিল নেই। সুতরাং এদের ক্ষেত্রে সাজেশন একটাই, এদের অর্থ এবং বানান V1, V2 এবং V3 সবগুলোই ভালো করে মুখস্থ করবে। যাই হোক, প্র্যাকটিসের জন্য তোমাদেরকে এখানে কয়েকটা ভার্ব দিয়ে দিয়েছি। এই ভার্বগুলো তোমরা তোমাদের হাতে যে গ্রামার বই রয়েছে সেই গ্রামার বইগুলো থেকে বের করবে। বের করে তোমরা এদের V1, V2 খাতায় লিখে অর্থ এবং বানান সহ মুখস্থ করে ফেলবে। এবার রুল 2 নিয়মটি পড়ি। কিছু কিছু ইরেগুলার ভার্বের ক্ষেত্রে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অভিন্ন হয়। দেখো এই ভার্বগুলো দেখো, অ্যাবাইড, এই এর অর্থ হচ্ছে মেনে চলা, এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাবোড, পাস্ট পার্টিসিপলও অ্যাবোড, অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অভিন্ন। আবার বিহোল্ড এই ভার্বটা দেখো, এটাও একটা ইরেগুলার ভার্ব, এর অর্থ হচ্ছে দেখা, এর পাস্ট ফর্মটি হচ্ছে বি হেল্ড, এর পাস্ট পার্টিসিপল ফর্মটিও বি হেল্ড, অর্থাৎ অভিন্ন। এখন প্র্যাকটিসে এরকম কতগুলো ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলো তোমরা গ্রামার বই থেকে বের করে খাতায় লিখবে এবং V2 এবং V3 নির্ণয় করে অর্থ এবং বানান সহ মুখস্থ করে। রুল 3, V2 এবং V3 গঠন করার ক্ষেত্রে ইরেগুলার ভার্বের এই নিয়মটি খুব মজার। কেন মজার তোমরা চলো পরেই দেখি। কিছু কিছু ইরেগুলার ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল এই তিনটি ফর্মই অভিন্ন হয়, অর্থাৎ এক হয়। যেমন দেখো, পুট অর্থ রাখা, এর পাস্ট ফর্ম পুট, পাস্ট পার্টিসিপল ফর্মও পুট, অর্থাৎ তিনটা ফর্মই এক। এইখানে যে রিড, এর পাস্ট ফর্ম হচ্ছে, এখন কিন্তু রিড বলা যাবে না, বানান এক কিন্তু উচ্চারণ হবে রেড, পাস্ট পার্টিসিপলেও উচ্চারণ হবে রেড। তা রিডের পাস্ট ফর্ম হচ্ছে রেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে রেড, বানান কিন্তু যা আছে তাই হবে। কাট অর্থ কাটা, এর পাস্ট ফর্ম হচ্ছে সিউটি কাট, পাস্ট পার্টিসিপল হচ্ছে কাট, অর্থাৎ অভিন্ন।
তাহলে এটা শেখা খুব সহজ। তোমরা করবে কি, এই তালিকাগুলো শুধুমাত্র অর্থগুলো মুখস্থ করবে, শুধু V1-এর বানানগুলো শিখবে, আর বাকিগুলো তো অটোমেটিক শেখা হয়েই যাবে। যাক, এই প্র্যাকটিসের জন্য যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো গ্রামার বই থেকে দেখে খাতায় লিখে অর্থ এবং বানান সহ মুখস্থ করে ফেলবে। রুল 4, এটা কোনো নিয়ম নয়। কতগুলো ভার্বের V2 ও V3 নির্ণয় করার সময় আমাদের মনে কনফিউশন সৃষ্টি হয়, তাই এদের V2 এবং V3গুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হয়, না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এরকম কয়েকটি ভার্বের তালিকা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো খুব মনোযোগ দিয়ে অর্থ এবং বানান সহ মুখস্থ করবে। চলো ভার্বগুলো একটু দেখে নিই। যেমন বিয়ার অর্থ বহন করা, আবার বিয়ার অর্থ প্রসব করা। দুটি ভার্বে একই বানান এবং একই উচ্চারণ। এর পাস্ট ফর্মও দেখো দুইটা এক, বিওআরই, কিন্তু পার্টিসিপল ফর্মে কিন্তু ভিন্ন। যে বিয়ারের অর্থ বহন করা, তার পার্টিসিপল শেষে ই আছে, এর উচ্চারণ হচ্ছে বোর্ন। আর যে বিয়ারের অর্থ প্রসব করা, সেই বিয়ারের পার্টিসিপল ফর্মের সাথে কোনো ই নেই এবং এর উচ্চারণ হচ্ছে বর্ন। ওকে, তারপর দেখো বিট এবং বাইট, এই দুইটা ভার্ব আমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করে। বিট অর্থ প্রহার করা আর বাইট অর্থ কামড়ানো। আচ্ছা, বিটের পাস্ট ফর্ম হচ্ছে বিট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিটেন। ওকে, আর বাইটের পাস্ট ফর্ম হচ্ছে বিট এবং পাস্ট পার্টিসিপল বিট। উচ্চারণ কিন্তু এই দুইটারই এক, বিট বিটেন, আবার বিটেন, কিন্তু বানানে একটু ভিন্ন রয়েছে। এখানে যদি বিআইটি বিটের পরিবর্তে যদি বিইএটি বিট লিখে ফেলো তাহলে কিন্তু ভুল হবে। আবার এখানে বিটেন, এই বিটেন BITTEN এর পরিবর্তে যদি আমরা এই বানানটা লিখে দিই BEATEN বিটেন, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। আবার এখন এই যে দুইটা ভার্ব ফল এবং ফিল, এই দুইটা ভাব আমাদের মনে কনফিউশন সৃষ্টি করে। ফল অর্থ পড়ে যাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ফলেন। আর ফিল এর অর্থ অনুভব করা, এর পাস্ট ফর্ম হচ্ছে FELT ফেল্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ফেল্ট। ওকে, এবার লিভ অর্থ ত্যাগ করা, হ্যাঁ, এর অর্থ হচ্ছে এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট এবং পাস্ট পার্টিসিপল ফর্মও লেফট। ওকে, এবার LIVE লিভ অর্থ বাস করা, এর পাস্ট ফর্ম হচ্ছে LIVED লিভড। দুইটার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু ভিন্ন, উচ্চারণ কিন্তু দুইটারই এক, কিন্তু এই কারণে অর্থ এবং বানান সহ খুব ভালো করে মুখস্থ করতে হবে। এখানে তিনটি ভার্ব আছে, এই তিনটি ভার্বই খুব মনোযোগ দিতে পারো। লাই লে এবং লাই। প্রথম লাই অর্থ শোয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে LAY লে, পাস্ট পার্টিসিপল হচ্ছে LAIN লেইন। ওকে, তারপর দ্বিতীয় যে লে আছে, এই অর্থ ডিম পাড়া, এর পাস্ট ফর্ম হচ্ছে লেইড, LAID লেইড। আর 3 নম্বরে যে লাই আছে, এর অর্থ মিথ্যা বলা, এটা একটা রেগুলার ভার্ব, এর সাথে দেখো LIED লাইট। এবার আছে আরও দুইটা ভার্ব, লুজ অর্থ আলগা করা এবং লুজ অর্থ হারানো। প্রথম যে লুজ, এটার পাস্ট হচ্ছে লুজড, শুধুমাত্র ডি যুক্ত করে দেবো যেহেতু শেষে ই আছে, এটা একটা রেগুলার ভার্ব, পাস্ট পার্টিসিপল হলো লুজড। কিন্তু LOST লুজ হারানো, এটার পাস্ট হচ্ছে LOST লস্ট। আচ্ছা বলো তো, এই লুজ লস এটা কোন ধরনের ভার্ব? রেগুলার ইরেগুলার ভার্ব? হ্যাঁ, আশা করি তোমরা সবাই উত্তরটা জানো। এটা অবশ্যই ইরেগুলার ভার্ব, কারণ এর পাস্ট ফর্মের সাথে এবং পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে ইডি যুক্ত নেই। আর উপরের যে লুজ LSSC লুজ, এটা কিন্তু রেগুলার ভার্ব। দেখো এর সাথে শেষে ইডি যুক্ত আছে, এখানে পাস্ট পার্টিসিপল ফর্মেও ইডি যুক্ত আছে। সবার শেষে আছে রেইজ এবং রাইজ। রেইজ অর্থ উঠানো, আর রেইজড হচ্ছে এর পাস্ট ফর্ম, এবং রেইজড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার রাইজ অর্থ ওঠা, এর পাস্ট ফর্ম হচ্ছে রোজ এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে রিজন। এই ভার্বগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে পড়ে ফেলবে, যেন ভুল না হয়, কোনো কনফিউশন যেন মনের মধ্যে সৃষ্টি না হয়, এভাবে খুব ভালো করে পড়বে। ডিয়ার স্টুডেন্টস, চলো আজকের ক্লাসে আমরা যা শিখলাম তার একটা রিভিউ করে নিই। প্রথম আমরা শিখেছি অধিকাংশ রেগুলার ভার্বের শেষে ইডি যোগ করে V2 ও V3 গঠন করি। তারপর শিখেছি যে সকল রেগুলার ভার্বের শেষে ই আছে তাদের সাথে শুধু ডি যুক্ত করে V2 ও V3 গঠন করি।
তারপর শিখেছি যে সকল ভার্বের শেষে একটিমাত্র ভাওয়েল এবং একটিমাত্র কনসোনেন্ট আছে তাদের কনসোনেন্টটি ডাবল করে এবং ইডি যোগ করে ভি2 ও ভি3 গঠন করা হয়। তারপর শিখেছি যে সকল ভার্বের শেষে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে তাদের ওয়াইটি বাদ দিয়ে সে স্থানে আইইডি বসিয়ে ভি2 এবং ভি3 গঠন করা হয়। কিন্তু ওয়াইয়ের আগে ভাওয়েল থাকলে ওয়াই বাদ যাবে না, সেক্ষেত্রে শুধু ইডি যোগ করে ভি2 ও ভি3 গঠন করা হয়। তারপর শিখেছি ইরেগুলার ভার্বগুলোর ভি1, ভি2 এবং ভি3 সাধারণত ভিন্ন ভিন্ন হয়। তারপর শিখেছি কিছু কিছু ইরেগুলার ভার্ব আছে যাদের ভি2 এবং ভি3 অভিন্ন হয় এবং কিছু কিছু ভার্বের ভি1, ভি2 এবং ভি3 এক হয়। এই ছিল আজকের ক্লাস। যাক, ভিডিওটা আর দীর্ঘ করব না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।